আসসালামু আলাইকুম। সাজেশন সিরিজ, নতুন একটি ভিডিও, নতুন একটি অধ্যায়। যারা প্রথমবারের মতো এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য যে আমরা কন্টিনিউ করতেছি এসএসসি জীববিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায়ের যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি এবং সেই টপিকগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা দেখার চেষ্টা করতেছি। আমরা ভিডিওর প্রথম অংশে আমরা যে টপিকগুলো গুরুত্বপূর্ণ একদম সরাসরি ডিরেক্ট ওই প্রশ্নগুলো নিয়ে আসব টপিকগুলো থেকে, এবং এই প্রশ্নগুলো বোর্ড প্রশ্নে একটু অচেনা রূপে থাকে, সেগুলো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা দেখব। তাহলে আমরা আজকে আরেকটি চ্যাপ্টার, যে চ্যাপ্টারের নাম হচ্ছে গ্যাসীয় বিনিময়, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের টপিকগুলো থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং ওই টপিকগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে আমরা একটু দেখি। চলেন প্রথমে এই চ্যাপ্টার গ্যাসীয় বিনিময়ের মধ্যে আপনি যদি আমাদের মানবদেহের একটি অঙ্গকে ইন্ডিকেট মানবদেহের একটি অঙ্গকে বলতে বলেন, তাহলে হচ্ছে ফুসফুস সবার আগে আসবে, কারণ এই গ্যাসীয় বিনিময় অধ্যায়টা এই ফুসফুসকে ঘিরে। ঠিক আছে, তাহলে যেহেতু জীববিজ্ঞান একটু আহ, চিত্র বেসড চ্যাপ্টার, মানে সাবজেক্ট, মানে আপনার পরীক্ষাতে আপনি যদি একটু ভালো চিত্র দেন, প্রত্যেকটা প্রশ্নের সাথে যদি রিলেটেড চিত্রগুলো আপনি তুলে ধরতে পারেন, তাহলে আপনার সম্ভাবনা থাকে ভালো মার্ক ক্যারি করার। তো এজন্যই আহ, যেহেতু চ্যাপ্টারটা ফুসফুসকে ঘিরে, তাহলে আপনাকে ফুসফুসের চিত্র সহ বর্ণনা লাগবে। তাহলে ফুসফুসের চিত্র সহ বর্ণনাটা লাগবে। এবং যদি এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে, তাহলে এই প্রশ্নটা আসতে পারে। সেটা কি? সেটা হচ্ছে চিত্র সহ ফুসফুসের গঠন বর্ণনা করো। এই প্রশ্নটা আসতে পারে। আপনি যদি বলেন যে ভাইয়া দাদা 100 স্টার গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, একটা প্রশ্ন যদি আসে এটা আসতে পারে, এমন একটা প্রশ্ন। দ্বিতীয় কি প্রশ্ন? রক্তে রক্তে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং অক্সিজেনের শোষণ প্রক্রিয়াটা, রক্তে যে অক্সিজেনটা শোষিত হয়, এই প্রক্রিয়াটা। তাহলে এই দুইটা প্রশ্ন টপিকগুলোর মধ্যে থেকে কোর প্রশ্ন যদি বলেন, এই দুইটা প্রশ্ন আছে। বাকিগুলো কি গুরুত্বপূর্ণ না? বাকিগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু দেখেন এখানে আমি লিখেই রাখছি এগুলো কি রোগ নিয়ে। তার মানে এই অধ্যায়ে বেসিক পড়ার চেয়ে রোগ সম্পর্কে আপনাকে বেশি পড়াশোনা করতে হবে। কারণ আপনি যদি বোর্ড প্রশ্নটা নিয়ে একটু বসেন, বিগত বছরের 5-7টা বোর্ড প্রশ্ন আপনি বিগত 5-7 বছরের বা বিগত 1-2 বছরের আপনি যদি 10টা 15টা বোর্ড প্রশ্ন দেখেন, দেখবেন যে 80% প্রশ্ন এই রোগ রিলেটেড। যদি আপনাকে গতে বলে যে ফুসফুসের চিত্রসহ গঠন, ঘতে আপনাকে একটা এই ফুসফুসের সম্পর্কিত একটা রোগ আপনাকে দিয়ে দিবে। তাহলে কি কি রোগ আমাদেরকে জানতে হবে? সেটা হচ্ছে যক্ষা, হাঁপানি, ফুসফুস ক্যান্সার, তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস মানে হচ্ছে শ্বাসনালীর প্রদাহ। এই যে আমাদের যে শ্বাসনালীটা আছে, এটার প্রদাহকে বলে ব্রঙ্কাইটিস। তারপরে নিউমোনিয়া, থ্যালাসেমিয়া। এই কয়টা রোগ আপনাকে ভালোভাবে পড়তে হবে। ভাইয়া এই কয়টা রোগের কি কি পড়বো? এই কয়টা রোগের আপনি সর্বপ্রথম পড়বেন হচ্ছে কারণ, কি কারণে হয়, কি কি লক্ষণ দেখা দিবে, এবং সবশেষ প্রতিকার। প্রতিদিনের ন্যায় আজকেও একই কথা বলতে হচ্ছে। সেটা হচ্ছে আপনি এই যে যেই প্রশ্নগুলো আমি তুলে দিলাম, এখানে আপনি প্রত্যেকটা প্রশ্ন, এই কথাগুলো আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে যে প্রত্যেকটা প্রশ্ন আপনি খাতায় তুলবেন, একটা প্রশ্ন তুলবেন খাতায়, একটা প্রশ্ন খাতায় তোলার পরে এখানে প্রশ্নটা তুললেন, এখান থেকে অ্যান্সারটা শুরু হবে। অ্যান্সারটা পুরো লিখে রাখবেন। এমন করে কয়টা প্রশ্ন আছে? একটা প্রশ্ন, দুইটা, তিনটা, আর এখানে প্রত্যেকটা রোগ নিয়ে একটা করে প্রশ্ন, প্রত্যেকটা রোগের কারণ, লক্ষণ, প্রতিকার।
আর এই যে একটা শেষের প্রশ্ন আছে, টোটালি আপনার 5-7টা প্রশ্ন, 8টা-9টা প্রশ্ন হবে। এই ভিডিওটা, এই প্রশ্নগুলো আপনার পরীক্ষার আগের রাতের অর্ধেক কষ্টই দূর করবে না, অর্ধেক চিন্তাও দূর করে দিবে। কারণ আপনার হাতে এই অধ্যায় থেকে আসার মতো 6টা প্রশ্ন বা 8টা প্রশ্ন আপনার হাতে আছে, এবং সেগুলোর উত্তরও আপনার হাতে আছে, এবং এখনো আপনাদের পরীক্ষারও 1 মাসেরও বেশি সময় বাকি আছে। তখন থেকে আপনি এই প্রশ্নগুলো পড়তেছেন। তাহলে পরীক্ষার আগের রাতে আপনার অর্ধেক কষ্ট তো দূর হবেই, আপনার অর্ধেক চিন্তাও দূর হয়ে যাবে। আপনি জানেন আপনার কাছে প্রশ্ন রেডি, আপনি জাস্ট একবার করে রিভিশন দিবেন। এবং এই প্রশ্নগুলো তো বোর্ড প্রশ্নে সরাসরি এভাবে লেখা থাকে না যে চিত্রসহ ফুসফুসের গঠন ব্যাখ্যা করো, এইভাবে লেখা থাকে না, উদ্দীপকের সাথে মিলে একটা প্রশ্ন থাকে, কিন্তু আলটিমেটলি এই প্রশ্নটাই থাকে। একটু ঘুরিয়ে আমরা দেখব কিভাবে থাকে। তাহলে আপনি যদি জেনে যান যে এই প্রশ্নের উত্তরগুলো কি হতে পারে, তাহলে আপনি পরীক্ষার খাতায় খুব সহজে অ্যান্সার করতে পারবেন। তারপর একটা প্রশ্ন, এই যে রোগগুলো থেকে, এই প্রশ্নগুলো রোগগুলোর সম্পর্কে বিস্তারিত আসতে পারে, কিন্তু একটা প্রশ্ন খুব বেশি দেখা গেছে, সেখানে হলো এই যে আপনারা রোগটা পড়বেন হাঁপানি এবং ক্যান্সার, এই দুটার মধ্যে কোনটা নিরাময়যোগ্য? আপনার প্রথম দেখাতে মনে হইতে পারে হাঁপানিটা নিরাময়যোগ্য, বাট আসলেই না, এই ক্যান্সারটা নিরাময়যোগ্য। এই হাঁপানিটা আপনার কোনো কোনো শীতের সময় বাড়বে। এই হাঁপানির জন্য আপনাকে সবসময় এই হাঁপানির যে ট্রিটমেন্টটা, এটা আপনার হাতের কাছে থাকতে হবে। আপনার যখনই সমস্যা হবে ঠিক তখনই আপনাকে এই সমস্যার ট্রিটমেন্টটা আপনাকে সাথে সাথে নিতে হবে। তার মানে হাঁপানিটা পুরোপুরি নিরাময়যোগ্য নয়। ক্যান্সারটা আপনার বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে আপনার নিরাময়যোগ্য, বাট হাঁপানিটা কোনোভাবেই নিরাময়যোগ্য না। তাহলে এই প্রশ্নটা খুব বেশি আসতে দেখা গেছে। এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে আসে। বোর্ড প্রশ্নের মধ্যে একটু অচেনা ভাবে থাকে, আপনাকে একটু চিনতে হবে, চিনে তারপর দেখবেন যে এই প্রশ্নগুলোই। তাহলে আমরা একটু সৃজনশীল গুলো দেখি, কয়েকটা সৃজনশীল দেখলে আমরা বুঝতে পারবো যে কিভাবে প্রশ্নগুলো আসে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম সৃজনশীলে। আমাদের প্রথম বোর্ড প্রশ্ন, এখানে একটা চিত্র দেওয়া আছে এবং দুটো প্রশ্ন করা হয়েছে। চিত্রের মধ্যে বোঝাই যাচ্ছে একটা মানুষের আপার লিম্ব, মানে উপরের যে সাইডটা আছে, এটা একটা চিত্র দেওয়া আছে। এখানে আমাদের ইন্টারনাল একটা অর্গান দেওয়া আছে, এখানে একটা প্রসেস দেওয়া আছে যেটাকে এক্স ওয়াই দিয়ে ইন্ডিকেট করা আছে। গ নাম্বার প্রশ্নে বলা আছে চিত্র এ অঙ্গের গঠন ব্যাখ্যা করো। চিত্র এ, এই যে তার মানে এই অঙ্গটার গঠন আমরা জানি, এই অঙ্গটাকে ফুসফুস বলে। তার মানে আপনাকে ফুসফুসের গঠন ব্যাখ্যা করতে হবে। এবং আমরা যখন প্রথমে টপিক নিয়ে আলোচনা করছিলাম তখন একদম শুরুতেই এই প্রশ্নটা ছিল, ফুসফুসের চিত্র সহ গঠনটা আপনারা শিখে ফেলবেন। তারপরে রক্তের মাধ্যমে এক্স ওয়াই কিভাবে পরিবাহিত হয়। এখন এক্স ওয়াই কি সেটা তো আমাদেরকে আগে ইন্ডিকেট মানে বুঝতে হবে। এটা আমাদের নাক দিয়ে একটা কিছু যাচ্ছে, একটা কিছু বের হচ্ছে। যেটা যায় আমরা জানি সেটার নাম অক্সিজেন, তার মানে এক্সটা হচ্ছে অক্সিজেন, আর যেটা বের হয়ে যায় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তার মানে ওয়াইটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ এখানে প্রশ্নটা এভাবে দেওয়া আছে, রক্তের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হয় সেটা ব্যাখ্যা করো। তাহলে আপনাকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহনটা ব্যাখ্যা মানে শিখতে হবে, যেটা আমাদের টপিকগুলোর 2য় নম্বর টপিকেই ছিল। তাহলে আমরা আর কয়েকটা বোর্ড প্রশ্ন দেখি, আমরা দেখি আমাদের সেকেন্ড বোর্ড প্রশ্নে কি আছে। চলেন আমরা আমাদের আরেকটা বোর্ড প্রশ্ন দেখি এই অধ্যায় থেকে। সেটা হচ্ছে উদ্দীপকে ফুসফুসের সমস্যা, 3টা সমস্যার নাম দেওয়া ছিল। একটা ধরেন এক্স, একটা ওয়াই আর একটা জেড, 3টা প্রবলেমের কথা আছে। সেটা হচ্ছে ফুসফুসের সমস্যা, একটা হচ্ছে বুকের মধ্যে ঘর ঘর করে আওয়াজ করা, বুকের মধ্যে যখন কাশি দেওয়া হয় তখন বুকের মধ্যে ঘর ঘর করে আওয়াজ করে। আরেকটা হচ্ছে যে ভগ্ন স্বর, মানে তার স্বর ভেঙে যাওয়া, আর হচ্ছে ঘন ঘন জ্বর আসা,
এবং আরেকটা সমস্যার কথা বলা আছে, সেখানে ফুসফুসের কাশি ও কাশির সাথে রক্ত যাওয়া, এই কথাটা বলা আছে। ঠিক আছে, এখানে গ নাম্বার প্রশ্ন করা হয়েছে যে রোগটি, যে এই রোগটির ব্যাখ্যা করো। ফুসফুসে কাশি ও কাশির সাথে রক্ত যাওয়া, এটা মূলত যক্ষ্মার লক্ষণ। এটা মূলত যক্ষ্মার লক্ষণ। তাহলে আপনাকে যক্ষ্মার কারণ, তারপর হচ্ছে কারণ, লক্ষণ, প্রতিকার, এই তিনটা জিনিস দিলে আপনার শুধু এই যক্ষ্মার জন্যই না, যতগুলো রোগ আমি তো আপনাদেরকে বললামই, এই অধ্যায়ের 70 থেকে 80% প্রশ্ন এই রোগগুলো থেকে আসে। আপনার যদি মানে কোর টপিক ওয়াইজ প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ফুসফুসের গঠন ব্যাখ্যা করো, আর হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এই টপিকগুলো বেশি আসে। কিন্তু রোগগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে আপনাকে রোগ সম্পর্কে। এই যে রোগটি ব্যাখ্যা করো, তার মানে ব্যাখ্যা করতে হলে আপনাকে কারণ, লক্ষণ এবং প্রতিকার দিয়ে ব্যাখ্যা করতে হবে। ঘ নম্বর প্রশ্ন করা হয়েছে, এক্স ওয়াই এর মধ্যে কোনটি মানবদেহের জন্য অধিক মারাত্মক? তাহলে আমরা আগে দেখার চেষ্টা করি যে এক্স আর ওয়াই রোগটি একটু ভগ্নস্বর, মানে কণ্ঠস্বর ভেঙে যাওয়া এবং ঘন ঘন জ্বর। এই ঘন ঘন জ্বর এটা মূলত ক্যান্সারের লক্ষণ, এটা ফুসফুস ক্যান্সারের লক্ষণ। আর বুকের মধ্যে ঘর ঘর করে আওয়াজ করে, এটা মূলত নিউমোনিয়ার লক্ষণ। এখন এই দুইটা মানে নিউমোনিয়া আর ক্যান্সার, এই দুইটার মধ্যে আসলে মানবদেহের জন্য কোনটা ক্ষতিকর, আপনি দেখে বুঝতে পারবেন যে ক্যান্সারটা আমাদের মানবদেহের জন্য ক্ষতিকর। এখন ভাইয়া খুব সহজ একটা প্রশ্ন, মানবদেহের জন্য ক্যান্সার ক্ষতিকর, ক্যান্সারের কারণ, লক্ষণ, প্রতিকার দিব, নিউমোনিয়ার কারণ, লক্ষণ, প্রতিকার দিয়ে বলবো যে ক্যান্সার আমাদের জন্য বেশি ক্ষতিকর। তাহলে মানে খুব ইজি, আসলেই ইজি না, আসলেই ইজি না। আপনাকে তো আমি বের করে দিলাম এটা যক্ষ্মা, এটা ক্যান্সার, এটা নিউমোনিয়া। পরীক্ষার হলে তো আপনাকে বুঝতে হবে যে এটা যক্ষ্মা, এটা ক্যান্সার, এটা নিউমোনিয়া। এখন আপনি এই লক্ষণগুলো দেখে আপনি বুঝলেন যে এটা কি ক্যান্সার, আপনি সুন্দর জেড রোগটি ব্যাখ্যা করে আপনি জেড রোগটি ক্যান্সার হিসেবে ব্যাখ্যা করে দিয়ে আসলেন, অনেক সুন্দর লিখলেন, সব ঠিক লিখলেন, কিন্তু 1 মার্কও পাবেন না। তাহলে এই বোর্ড প্রশ্নগুলো, আমরা তো শুরুতে টপিকগুলো দিলাম, আপনার কি কি রোগ পড়তে হবে সেগুলো বললাম, আপনাকে কিসের চিত্র আঁকতে হবে, তারপরে কোন টপিকগুলো ভালোভাবে পড়তে হবে, কিভাবে প্রশ্ন আসবে, সবই তো দিলাম। ওগুলো আপনি খাতায় লিখে রাখবেন, প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে পড়বেন, সবই তো দিলাম, সবই তো করবেন। তাহলে আপনার এই বোর্ড প্রশ্ন নিয়ে আসার কারণ কি? আপনাদের সামনে একটাই কারণ, সেটা হচ্ছে আপনি যেন উদ্দীপক দেখে বুঝেন যে কোনটা প্রশ্ন করা হয়েছে। এখানে প্রশ্ন করা হয়েছে যে যক্ষ্মা রোগটি ব্যাখ্যা করা। আমি তো আপনাদেরকে বললাম যে আপনাদের বইতে যক্ষ্মা টপিকটা আছে, এই রোগটা ব্যাখ্যা করতে হবে, এটারও সরাসরি প্রশ্ন যে যক্ষ্মা রোগটি ব্যাখ্যা করো। এখন বোর্ড প্রশ্নে কিভাবে আসে? বোর্ড প্রশ্নে তো আপনাকে একটা লক্ষণ দিয়ে দিবে, আর এখানে বলবে ওই লক্ষণের রোগটা ব্যাখ্যা করো। তাহলে টপিক থেকে সরাসরি যে প্রশ্নটা হয়, বোর্ড প্রশ্নে আসলে ওই সরাসরি প্রশ্নটা হয় না। টপিক থেকে যেমন আমরা সরাসরি প্রশ্নটা বের করি যে যক্ষ্মা রোগটি ব্যাখ্যা করতে বলা হতে পারে আপনাদের বোর্ড প্রশ্নে, কিন্তু বোর্ড প্রশ্নে সরাসরি বলবে না যে যক্ষ্মা রোগটি ব্যাখ্যা করো। আপনাকে একটা উদ্দীপক দিবে, একটা ক্লু দিবে, সেই ক্লুটা ধরে আপনাকে টপিকটা বুঝতে হবে এবং সেই টপিকটা লিখতে হবে। তাহলে এভাবে এই যে ঘন ঘন জ্বর এটা ক্যান্সারের লক্ষণ, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে যে ঘন ঘন জ্বর এটা ক্যান্সারের লক্ষণ। তারপর হচ্ছে বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ করা, এটা হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ। এটা বুঝতে পারাটাই ক্রেডিট। আপনি যক্ষ্মা রোগের কারণ, লক্ষণ, প্রতিকার মুখস্থ করে লিখে দিলেন, এটা ক্রেডিট না। ক্রেডিটটা হচ্ছে আপনি লক্ষণটা দেখে বুঝতে পারলেন যেটা কি। তাহলে রোগের ক্ষেত্রে খুবই সিনসিয়ার, কারণ লক্ষণগুলো দেওয়া থাকবে, খুব ভালোভাবে পড়তে হবে। আর ফুসফুসের সময় ফুসফুসের চিত্র দেওয়া থাকতে পারে, বা আপনাকে বলতে পারে যে ফুসফুসের, ফুসফুস না, এভাবে আসবে যে আমি আরেকটা প্রশ্ন বানাইতে পারি এখান থেকে, যেমন গতে প্রশ্ন করলো যে
উদ্দীপকে এরকম দেওয়া থাকলে ভগ্নস্বর, ঘন ঘন কাশি, গতে প্রশ্ন থাকলো যে এই যে ওয়াই রোগটি ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। ঘতে আসবে ওয়াই রোগটি যেখানে হয় তার চিহ্নিত চিত্র আঁকো। তার মানে ওয়াই রোগটি হয় ফুসফুসে, ফুসফুসে চিহ্নিত চিত্র আঁকো। এইভাবেও হইতে পারে প্রশ্ন। তাহলে বিভিন্নভাবে আপনাদেরকে প্রশ্ন মানে আপনাকে জাজ করার চেষ্টা করবে আপনার কনসেপ্ট ক্লিয়ার কিনা, আপনি বুঝতেছেন কিনা। ওই কাজটাই আপনার, একটু বোর্ড প্রশ্নটা নেবেন, একটু সবগুলো উদ্দীপক দেখবেন, দেখে প্রশ্ন পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে প্রশ্নগুলো আসে। কিন্তু শুরুতে যে টপিকগুলো দিলাম ওগুলোই দেখবেন ঘুরে ফিরে আসতেছে, ওগুলোই আসবে। তো ওই প্রশ্নগুলো, শুরুর যে টপিকগুলো, শুরুর যে প্রশ্নগুলো, ওগুলো খাতায় লিখে উত্তর সহ লিখে বারবার পড়বেন পরীক্ষার আগে। আপনার জন্য এটা মানে রহমত স্বরূপ কাজ করবে। তো আমরা আজকের চ্যাপ্টারটা এখানেই রাখতেছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোন এপিসোডে, নতুন কোন অধ্যায় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।